জয় গুরুদেব, জয় জগৎ বন্ধু সুন্দর। আগের দিন আমরা পুরুষ ও নারীর শুভাশুভ সূচক লক্ষণ সম্বন্ধে কথা বলেছিলাম। সেই অধ্যায়েরই আরও অনেক অংশ আছে। তার মধ্যে সামুদ্রিক লক্ষণ সম্বন্ধে একটা অধ্যায়, সেটার সম্বন্ধে আমি আলোচনা তুলে ধরব এবং যা কিছু আমি আলোচনা করছি আপনাদের সামনে, তাই ধর্মগ্রন্থ থেকেই নেওয়া। আমার নিজের ওই মন গড়ানো কথা নয়, বানালাম এখান থেকে একটু ওখান থেকে টুকরো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে যে কোথা থেকে পেলেন না পেলেন, অতি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, জানাবেন। আমি প্রমাণ সমেত দিয়ে দেবো যে এই কথাটা কোথা থেকে পেলাম, আমার বানানো কথা নয়। তাহলে শুরু করছি। বলছে, সামুদ্রিক লক্ষণে যিনি জ্ঞানার্জন করবেন তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই জানতে পারবেন। চরণে অর্থাৎ পায়ের নিচে বা ওপরে, পায়ের পাতার উপর, যাদের ঘাম হয় না, আবার কোমল ও পদ্মগর্ভ তুল্য হয় এবং পাশাপাশি যুক্ত সমস্ত পায়ের আঙুলগুলো থাকে, তার উপরে উষ্ণ মানে গরম নয়, খুব পায়ের তলা অনেকের গরম হয় যার জন্য ঘামও হয়, শিরাহীন, শিরা থাকবে না, পাদপৃষ্ঠ অর্থাৎ ওপরেরটায় কূর্মপৃষ্ঠবৎ উন্নত এবং নখগুলো হবে তাম্রবর্ণ, গোড়ালি যেন বৃত্ত, এমন মানব রাজলক্ষণে লক্ষিত। রুক্ষ, সূক্ষ্ম, বক্র মানে বেঁকা, এইভাবে বক্রভাবে চলা, এঁকে বেঁকে, কুলাকার, কুলোর মতো আকার ও শিরাযুক্ত চরণ, বিরল অঙ্গুলি, নখগুলো হচ্ছে পাণ্ডুর মতো রং, সে হবে নির্ধন। উরুদেশ, জানুস্থল সমান আকৃতি, সে মানব অবশ্যই হবে নৃপতি। অর্থাৎ জানু মানে হচ্ছে এটা। জানুদেশ কৃশ হলে ভাগ্যবান, খর্ব হলে স্ত্রীরত হয়, বিকট জানুতে নির্ধন, বৃহৎ লিঙ্গযুক্ত হলে আয়ুষ্মান, লঘুলিঙ্গে ধনবান, স্থূললিঙ্গে সন্তানহীন ও দরিদ্র হবে। বাম নতলিঙ্গে নিঃসন্তান ও নির্ধন হয়, লঘুলিঙ্গে বহু সন্তান ও অধোনত লিঙ্গে ধনবান। শিরাযুক্ত লিঙ্গ ধরে যেই ভাগ্যবান, কেহ সুখী নাই হয় তাহার সমান। এইগুলো হলো পুরুষের লক্ষণ। আবার কি বলছে দেখুন, নাভির সম্বন্ধে বলছে, বিস্তীর্ণ নাভিতে, বেশ বড়, বিস্তীর্ণ মানে বড়, নাভিতে সুখ, নিম্ন হলে ক্লেশভোগ, বলিমাংসগত নাভি হলে শূল রোগগ্রস্ত হয়। যদি বামাবর্ত চিহ্ন থাকে তাতে মহাশক্তি পায়। নাভিতে দক্ষিণাবর্ত রেখা থাকে, মেধাবী হয়। পার্শ্ববর্তী বিস্তৃত হলে দীর্ঘজীবী, উন্নত হলে ঐশ্বর্য, আর অধোমুখ হলে গোধন প্রাপ্ত হবে। পদ্মের মধ্যস্থলের মতো যদি গভীর ও মনোরম হয় তাহলে সে রাজা হবে। উদরে যদি, উদর মানে পেটে, একটি মাত্র বলিরেখা, অনেক রেখা দেখা যায়, যদি একটি মাত্র বলিরেখা থাকে তাহলে তার শতবর্ষ পরমায়ু হয়।
দুটি বলিরেখা থাকলে শ্রী সম্পন্ন হয়, আর যদি ত্রিবলি 3টে রেখা থাকে তবে হবেন রাজা কিংবা অধ্যাপক। উদরের বলি যদি বক্রপথ ধরে, মানে এঁকে বেঁকে চলা, সে অগম্যাগামী হয়। উদরে দক্ষিণাবর্তে কোমল সুন্দর রোমরাজি ধরে যে বা সে নিরুপবর। আর বিপরীতে যদি হয়, অর্থাৎ বামাবর্ষে কর্কশ কুৎসিত হলে হবে নির্ধন। পুরুষদের স্তন যদি অগ্রভাগ উন্নত না হয় তাহলে মানব সৌভাগ্যবান হয়। বিষম মানে বড় আর দীর্ঘ হলে নির্ধন হবে। পীতবর্ণ স্থূল আর বিস্তৃত হলে রাজা হবেন। বক্ষস্থল সমতল হলে মানব ধনবান হয়, স্থূল হলে বলবান হয়, বিষম হলে নির্ধন, অস্ত্রাঘাতে তার মৃত্যু হবে। স্কন্ধ মানে কাঁধ, সন্ধি অসমান দরিদ্র, যদি অসমান হয় উঁচু নিচু এরকম যদি হয় তাহলে কি হবে? দরিদ্র হবে। আর উন্নত উঁচু হলে পরে ভোগী হয়। যার গণ্ডদেশ শুষ্ক ও শিরা উন্নত সে মানব সুখী হয়। গ্রীবাদেশ শঙ্খের ন্যায় হলে নরপতি হবেন। কণ্ঠদেশ লম্ব মানে তার ভিক্ষাবৃত্তি করতে হবে। হস্তাঙ্গুলি অর্থাৎ হাতের আঙুলের কথা বলছে, স্থূল হলে, স্থূল মানে মোটা, খুব মোটা হলে নির্ধন হয়। কৃশ হলে বিনয়ী হয়। বানরের হাতের মতো যার হাত সে নির্ধন হয়। করতল যার নিম্ন, অর্থাৎ হাতের এটাকে বলা হয় করতল, যার একেবারে নিম্ন, নিম্নের ভাগ আছে, কতটা নিম্ন সেটা দেখে বলতে হবে। আঙুলে একটু আগে বললাম এই যে এগুলো মোটা, কতটা মোটা কতটা কি, এটা আবার ভাগ আছে। এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। আমি দেখলাম আমার আঙুলটা কি মোটা, ওই জন্যই আমি ভোগী, মানে দুঃখ কষ্ট পাচ্ছি, আমার হাতের তলাটা দেখো, এইরকম এইটা ভাববার বিষয় নেই। কতটা মোটা আছে তারও পরিমাপ আছে, কতটা উন্নত, কতটা লম্বা, কিভাবে, এরও বিভাগ আছে। সেগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব, ঘাবড়ানোর কিছু নেই। আর যখনই মনে রাখবেন কোনো সমস্যা আছে, সেই সমস্যাকে থেকে বেরোবার জন্য তার একটা সমাধানও আছে। সমস্যা যে সমস্যায় থেকে যায়, কোনো সমাধান নেই এ কখনো হতে পারে না, সমাধান অতি অবশ্যই আছে। করতল যার নিম্ন তার পিতৃবৃত্ত নাশ পায়। যার মণিবন্ধ, অর্থাৎ এইটাকে বলা হয় মণিবন্ধ, সুগঠিত তিনি রাজা হবেন। করতল উন্নত হলে দাতা হয়, বিষম হলে অশুভ। দেখেছেন, করতল বিষম মানে একটু আগে বলছিল নিম্ন, বিষম তার মানে অনেক নিচ, বড়, এইগুলো বুঝতে হবে। এরও মাপ আছে, কতটা উন্নত, এগুলো আবার যারা জ্যোতিষশাস্ত্র মানে যারা হস্তরেখাবিদ, যারা হস্তরেখা দেখেন ভালো সুদক্ষ, তারা এগুলো বলতে পারবেন ভালোভাবে। তারা এইসব নিয়ে আরও বেশি পড়াশোনা করছেন, জানবার চেষ্টা করছেন। তাদের কাছে যাকে তাকে হাত দেখাবেন না, আমি বারবার বলে দিচ্ছি আরও একবার, যাকে তাকে হাত দেখাতে নেই, হাতের রেখায় কখনো নখ লাগাতে নেই। কেউ যদি জল আপনার চাইলো, এরকম হাতে করে নিয়ে আপনার হাতে দিল, নেবেন না। আপনিও কাউকে জল এইভাবে দেবেন না, কোনো পাত্রে রেখে তাকে দেবেন বা ঢেলে দেবেন, এইটা হচ্ছে নিয়ম। এর মধ্যে রেখার পরিবর্তন হয়, ভাগ্যের পরিবর্তন হয়। বাঁ হাত দিয়ে কখনো জল খাবেন না কোনো সময়, ডান হাতে সবসময় ডান হাতটা ব্যবহার করতে হবে।
এই আঙুলটাকে বিশেষ কাজে বাদ দেবেন। খাবার খাচ্ছেন, 3 আঙুলে নিলে খুবই ভালো হয়, দেবতারা যেরকম নেন সেই রকম। মানব জীবনে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি মানে, কিছু কিছু প্রচুর নিয়ম আছে। এখন ইউটিউব খুললে দেখা যাবে প্রচুর নিয়ম। কত নিয়ম মানা যাবে? আর আমার আয়ু কতটুকুনি? আমি কাজ করব, অর্থ আনবো, সংসার চালাবো, না এই নিয়ম মানবো? নিয়ম মানতে মানতে দেখা যাচ্ছে আমার অফিসে গিয়ে জুতো ঝাঁটা খাতা খেতে হচ্ছে, মাইনে কাটা পড়বে, কাজটা চলে যাবে। যতটুকুনি সম্ভব আমি ততটুকুনি মানব। তারপর প্রভুর উপরে ছেড়ে দিন, প্রভুও বুঝে নেয়। প্রভু যে বোঝে না তা নয়, নিজের ভেতরেই প্রভু বসে আছে, মন্দিরে, মসজিদে, গির্জায় নয়, অন্তরে, এখানে। বলছে হস্তাঙ্গুলি স্থূল হলে নির্ধন, কৃশ হলে বিনয়ী। করতল যার নিম্ন তার পিত্তনাশ হয়। কর, হস্ত, হস্ততল ও স্তন আলতা বর্ণ হলে পরে ধনবান হয়, রুক্ষ হলে নির্ধন। অঙ্গুলি পর্ব গুলি হলে লম্ববান, শাস্ত্রের বিচারে হয় সেই পুত্রবান। বিরল অঙ্গুলিতে দীর্ঘজীবী, পুত্রেরা সৌভাগ্য হলেও নির্ধন হয়। দেখেছেন? দেখুন, তাহলে বিচার্য। অঙ্গুলি হয়তো দেখা যাচ্ছে বিশাল লম্বা, বিশাল মোটা, তাতে খারাপ তা নয়, সৌভাগ্যশালীও হয়। জোয়াল কিংবা মৎস্য চিহ্ন করতল থাকলে যজ্ঞশীল হন। করতলে ছত্রচিহ্ন অনেকের হাতের এখানে, করতল বলতে এটা বোঝায়। সেই করতলে কি কি বলছে? ছত্র, শঙ্খ, গজ মানে হাতি, পদ্ম, শিবিকাদি চিহ্ন থাকলে রাজা হবেন। যার করতলে স্বস্তিক চিহ্ন থাকে তিনি হবেন রাজ চক্রবর্তী। বিরল, এগুলো বিরল, আমি নিজে বলছি, বিরল। যার অঙ্গুলি মূলে রেখা থাকে পুত্রের দ্বারা সেজন সুখ ভোগ করে। সেই রেখা যদি তর্জনীর মূল পর্যন্ত যায় দীর্ঘজীবী হয়। সেই রেখা ছিন্ন হলে বৃক্ষাদি থেকে পতন সম্ভাবনা। এইখানে এই রেখাগুলো অনেকের দাগ থাকে, এই যে এইখানটায়। বহু রেখা করতলে দেখা গেলে দারিদ্র্যের যোগ। করতলে যদি হাজারো রেখা থাকে, ঘিজিবিজি রেখা থাকা ভালো, কিন্তু অযথা রেখা, সেটা সবসময় আবারও বলছি, রেখা এক গাদা, আমার হাতেও তো অনেক রেখা আছে, দেখুন। তাহলে কি আমি দারিদ্র্যভোগী? আপনি কি দারিদ্র্যভোগী? না। রেখাগুলোকে বিচার্য। অনেক রেখা থাকলে অনেক সময় অনেক ভালো হয়। রেখাগুলো কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, তারা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন তারা ভালো বলতে পারবে। আর প্রতিদিন মনে রাখবেন, আমি যদি কুকর্ম করি তাহলে হাতের রেখা ওইভাবেই গঠন হবে। আর আপনি যদি ভালো কর্ম করেন মন থেকে, দেখবেন ব্যাকা রেখাও সোজা হয়। মানে যদি বাজে কোনো বিপদের সংকেত থাকে, যেই ভালো কর্ম করছেন ভালো মনে, সেটা সরে গিয়ে সোজা ওই বিপদ থেকে মুক্তি করে শুভ দিকে ধাবিত হয়। রেখা প্রতিদিন প্রতিনিয়ত এগোচ্ছে আপনার কর্মের উপরে, মন খারাপের করার কিচ্ছু নেই। আর মাঝখানে একটা কথা বলছি, আপনারা অনেকে দেখছেন, শুনছেন, আমার এগুলো আমরা বুঝি, কিন্তু লাইক বা কমেন্ট কেউ করছে না। আপনারা একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে না লাগছে। কোনো প্রশ্ন থাকলে করবেন, সরাসরি করবেন, কোনো অসুবিধা নেই। এবং কোন লাইনটা আপনার অসুবিধা হচ্ছে আপনি সেই লাইনটা উদ্ধৃতি করে বলবেন কমেন্টসে, আমি নিশ্চয়ই বলে দেওয়ার চেষ্টা করব। এখান থেকেই যখন আলোচনা হচ্ছে ধর্মগ্রন্থ থেকে, সেই ধর্মগ্রন্থ থেকেই আমি এর কথাটা বলে দেবো। আপনারা প্রশ্ন না করলে
আপনারা লাইক না করলে কি করে এগোবো আমি? আপনাদের নিয়েই আমাদের জীবন, সকলকে নিয়ে চলতে হবে, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কেউ আমার শত্রু নয়, সকলেই আমার মিত্র, এটা মনে রাখবেন। আমার ভালো লাগছে না, ঝগড়া করব না, তার সম্বন্ধে বাজে ধারণা পোষণ করব না, আমি সরে যাব সেই জায়গা থেকে। ঝগড়া হবে না, বাজে কথাও হবে না। কেমন আছি ভাই? ভালো আছি, এই পর্যন্ত। প্রভু বলছেন, শ্রী গোবিন্দ বলছেন, তুমি শূন্য থেকো না। তাই কথার অর্থ কি শূন্য থেকো না মানে কি? বন্ধু বান্ধব নিয়ে কি থাকতে বলেছে আপনাকে? না, বন্ধু বান্ধব ছেড়ে দাও, কিন্তু অন্তরে প্রভুর ধ্যান ধারণার চিন্তা করো। প্রভুকে, ভগবান বাসুদেব আছেন, আপনার যে ইষ্ট দেবতা আছেন বা মা আছেন, তার কথা চিন্তা করুন। তাহলে আপনি শূন্য নেই, আপনি কাউকে নিয়ে আছেন। কাকে নিয়ে আছেন? যিনি আমাকে এই ধরাভূমিতে পাঠিয়েছেন এবং আবার সময় হলে আমাকে নিয়ে চলে যাবেন, তার কথা চিন্তা করুন। তাহলে শূন্য থাকবেন না, দেখবেন পরিবর্তন হতে বাধ্য। দন্ত যদি স্নিগ্ধ ও ঘন হয় তার শুভ লক্ষণ। বিষম স্ফুটিত ওষ্ঠ রুক্ষ ও খণ্ডিত হলে নির্ধন হবে। অতি ভীষণ যাদের বদন, হতভাগ্য তারা। যাদের বদন নারীমুখাকার, তার সন্তানবান। গোলাকার বদনকারী ধনবান হন। শ্যামবর্ণ অকর্ষক স্বাস্থ্য সম আবৃত বদনে রাজা হবেন। যাদের বদনের ভীরুতার ছাপ, তাহারা নিশ্চয়ই করিয়াছে বহু পাপ। এ কি বলল কথাটা? শাস্ত্র কি বললেন? গরুর মহারাজজি কি বললেন? মনে রাখবেন, আমি যে সমস্ত কথাগুলো আজ বলছি বা এর আগেও বলেছি, এগুলো সব গরুর মহারাজজি বলেছেন, আমার কথা নয়। এগুলো তার মুখ থেকেই, শ্রীমুখ থেকেই এগুলো বেরিয়েছে, তিনি উপদেশ দিয়েছেন। বলছে যাদের মুখমণ্ডল, বদন মানে মুখমণ্ডল, দেখলেই বোঝা যায় ভয়ের লক্ষণ, ভয় পাচ্ছে বা ভীতু ভীতু চিহ্ন, তাহলে তারা কোনো অন্যায় করেছে। এটা তো একদম আপনারা বোঝেনি, এটা আর নতুন করে বলার কিছু নেই। চতুষ্কোণ মুখযুক্ত ধূর্তের প্রতীক। যাদের বদনটা চৌকোনা, তারা খুব ধূর্ত। ধূর্ত চালাক আর ধূর্ত কথার মধ্যে অনেক তফাৎ। বাংলা ভাষা অত সোজা নয়, বোঝা অত সোজা নয়। বাংলা ভাষা সব থেকে মিষ্টি ভাষা এবং খুব ভদ্র ভাষা। এই ভাষার মধ্যে আছে শালীনতা। তাই বাংলাকে সবাই ভালোবাসে, বাংলা ভাষাটাকে ভালোবাসে। নিম্নমুখ যুক্ত হলে অপুত্রক, যদি এরকম থাকে মুখটা, এই যে মুখমণ্ডলটা দেখবেন অনেকে একটু নিচের দিকে, অনেকের উন্নত, এটাই বলছে। খর্বযুক্ত বদনেতে কৃপণ। গোপদাড়ি রক্তাভ হলে চোর হবে সেই জন। যাদের গোপদাড়ি কোমল সুন্দর, অগ্রে স্ফুটিত নয় আর স্নিগ্ধ, সেই মানব মহাভোগ পায়। দেখবেন এই গোঁপ এরকম খাড়া খাড়া হয়ে থাকে, ভালো। কর্কশ বিরল রক্তবর্ণ চুল দাড়ি হলে পাপ কর্মেই মৃত্যু হবে তার। কর্কশ, রুক্ষ সূক্ষ্ম, মানে এমনই চুল যা 10 জনের দেখা যায় না, এরকম বিরল রক্তবর্ণ লাল যদি হয় চুল দাড়ি গোঁপ,
তাহলে মনে রাখবেন, পাপকর্মেই তার মৃত্যু হবে। মানবের ছোট কর্ণ হলে কৃপণ হয়, শঙ্খবৎ কর্ণে নরপতি। কর্ণে অধিক রোম দেখা দিলে পরমায়ু মন্দ, পরমায়ু হয় না তার। বৃহৎ কর্ণে ধনশালী হয় কিংবা রাজাও হতে পারেন। বিস্তৃত মাংস লম্বা স্নিগ্ধ কর্ণদ্বয় রাজ চিহ্ন রূপে নির্ণয় করবে। গণ্ডদেশ নিম্ন হলে ভোগী আর পূর্ণ হলে মন্ত্রী। নাসিকা ও নাসারন্ধ্র সমান হলে ভাগ্যবতী হয়। নাসিকা শুষ্ক হলে স্বল্পায়ু, শুকপক্ষীর মতো নাসা হলে সুখী। নাসিকার অগ্রভাগ ছিন্ন কৃপবৎ গভীর নাসারন্ধ্র যার, সেজন অগম্যা গমনে রত হবে। দীর্ঘ নাসিকার ভাগ্যবান, আর বক্র নাসিকায় চৌরকর্মে লিপ্ত হয়। চিলার মতো চ্যাপ্টা নাসিকায় পুরুষদের পত্নী বিয়োগ দেখা যায়। সুন্দর নাসিকায় ভোগী হয় মানব। নাসিকার ছিদ্র সূক্ষ্ম সুগোল সরলে রাজচক্রবর্তী। নাসিকা দক্ষিণবর্ত হলে ক্রূর হয়ে থাকে। একবার মাত্র হাঁচি হলে বলবান সেজন, একবার মাত্র হাঁচি হয়। অনেকে আছে না, হাসতেই থাকে, আবার একটা হাঁচি হলো ফের আবার একটা দিন, এরকম কথা বলছে। একসঙ্গে বহু হাঁচি হলে সন্তুষ্ট চিত্ত তার। দেখুন, যার সানুনাসিক বাক্য চলতি কথায় যাকে নাকে কথা বলা হয়, সেজন দীর্ঘজীবী হয়। পদ্ম পাতার মতো বিস্তৃত নয়ন, প্রান্তদ্বয় ঈষৎ বক্র, সুভাগী হন তিনি। বিড়ালের চোখের মতো চোখ যার, সে পাপাত্মা। চক্ষুদ্বয় পিঙ্গল বর্ণ হলে দুঃশীল সেজন। টেরা চোখে ক্রূর, হরিৎ বর্ণের চক্ষে পাপাত্মা, বক্রে বলবান, আর গজনেত্রবৎ হলে সেনাপতি। চক্ষু গভীর হলে প্রভু, আর স্থূল হলে সুমন্ত্রী। নীল পদ্মের মতো চোখে বিদ্যমান, শ্যামবর্ণ হলে ভাগ্যবান। গোলাকার চক্ষুতে পাপিষ্ঠ, দিন ভাবাপন্নে নির্ধন। আজ এই পর্যন্ত থাক। এরপরে আমরা আলোচনা করব দেহ চর্ম স্নিগ্ধ হলে বহুভোগ পায়, উন্নত নাভিতে নর অল্প আয়ু পায়। এর পরবর্তী থেকে আমরা আলোচনা করব। জয় গুরুদেব। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। সকলেই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, দীর্ঘজীবী হন। প্রভুর কাছে এই প্রার্থনাই করি সকলের জন্যে।